অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট খুব ছোট্ট এবং খুব সহজ একটা টপিক, কিন্তু যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। লাস্ট অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেন আসছে, সেটা টেক্সট বুকের একটা প্যাসেজ থেকে তুলে দিয়েছিল। তো মেইন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এমসিকিউর প্রিপারেশন নিছো, গ্রামার পড়তেছো, মেমোরাইজিং পার্ট পড়তেছো, রিটেন করতেছো, সব ঠিক আছে, কিন্তু টেক্সট বুককে যেন অ্যাভয়েড করে যেও না। প্রত্যেক বছর ডিরেক্টলি আর ইনডিরেক্টলি দুইটা তিনটা কোয়েশ্চেন টেক্সট বুক থেকে চলেই আসে। আমার অ্যাডমিশন ইংলিশ ব্যাচ শুরু হবে 1 অক্টোবর থেকে, যেখানে এমসিকিউ রিটেনের পাশাপাশি টেক্সট বুকের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো, গুরুত্বপূর্ণ লেসনগুলো আমি পড়াই দিব। সো তোমরা যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেক বছর 2 থেকে 3টা কোয়েশ্চেন টেক্সট বুক থেকে মাস্ট আসতেছে। কোনো কোনো বছর তার চেয়ে বেশিও হয়, 6টাও আসে, কোনো কোনো বছর 4টাও আসে, বাট 2-3টা মাস্ট। তো টেক্সট বুককে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। টেক্সট বুকের প্যাসেজগুলো আর টেক্সট বুকের কবিতা থেকে একটা কবিতা রিটেনে আসে, যে কবিতাতে 5 মার্কও দেয়, 7 মার্কও দেয়, 8 মার্কও দেয় স্যাররা। সো তুমি বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট টেক্সট বুক। শুধু প্যাসেজ না, কবিতাও ইম্পর্টেন্ট টেক্সট বুকে। সো তোমাকে প্রস্তুতিটা তোমার তখনই পুরোপুরি সম্পূর্ণ হবে যখন তুমি টেক্সট বুক সহ প্রিপারেশনটা নিচ্ছ। এবং আমার অ্যাডমিশন ব্যাচে, যেটা শুরু হতে যাচ্ছে 1 অক্টোবর থেকে, গ্রামার, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্টের সাথে আমি টেক্সট বুকটাও, এই টেক্সট বুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন্স গুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমি পড়াই দিব। প্রত্যেকটা কবিতা আমি বুঝাই দিব, প্রত্যেকটা পোয়েম টেক্সট বুকের আমি আমার ব্যাচে বুঝাই দিব, যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয়। আমার যে প্রিমিয়াম ব্যাচ, অ্যাডমিশন ইংলিশ প্রিমিয়াম ব্যাচ, সেখানে মাস্ট আমি টেক্সট বুক শেষ করব, প্রত্যেক বছরই করি। তো তোমরা যারা অ্যাডমিশন ইংলিশ নিয়ে ভয় আছো, তোমরা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। কোর্স ফি 990 টাকা অনলি, 2.5 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, 4 দিন ক্লাস, 2.5 মাসে ইংলিশ কমপ্লিট, এমসিকিউ এন্ড রিটেন সহ, গ্রামারের টপিক সহ। তোমাদের গ্রামারের টপিক আছে 20টা, আর রিটেনের টপিক আছে 6টা। ঠিক আছে, এই 26টা টপিকই একদম বেস্ট ওয়েতে কমপ্লিট হয়ে যাবে। এক্সামস থাকতেছে ক্লাসের পরে, অর্থাৎ আমাদের কোর্সের শেষের দিকে যে 10টা এক্সামস থাকবে, আর মাঝখানেও এক্সামস থাকবে। আর হচ্ছে তুমি ডাবল প্রিপারেশন নাও, মেডিকেলের নাও, গুচ্ছে নাও, তুমি যে জন্য প্রিপারেশনই নাও, যেটাই তোমার টার্গেট হোক, এই একটা ব্যাচে, এই একটা কোর্সে তোমার পুরো ইংলিশ প্রস্তুতি কমপ্লিট। অ্যাডমিশন ইংলিশ তোমার 100% কমপ্লিট, টেক্সট বুক থেকে শুরু করে গ্রামার, রিটেন পার্ট সহ A to Z। সো তোমার এই ইউনিট হও, বি ইউনিট হও, সি ইউনিট হও, মেডিকেল হও, গুচ্ছাও, তুমি নিঃসন্দেহে ভর্তি হতে পারো। বেস্ট ক্লাস যদি না পাও, তখন আমাকে তুমি বইলো। কোর্স ফি মাত্র 990 টাকা। যারা এখনো ভর্তি হয়নি, নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো। সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে। ঠিক আছে, দেখা হচ্ছে। আর চলো এখন আমরা আমাদের আজকের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের ক্লাসটাতে চলে যাই। তো দেখো, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্টটা কি? ধরো তুমি আর আমি আড্ডা দিচ্ছি, আমি বললাম যে এই সপ্তাহে আমি কক্সবাজার যাব বেড়াতে। তুমি শুনে সাথে সাথে বলতেছো, ভাইয়া আমিও তো যাবো এই সপ্তাহে। এই যে তুমি আমার কথার সাথে এগ্রি করলা, যে আমি বলছি আমি এই সপ্তাহে কক্সবাজার যাব, তুমি শুনে শুনে বলতেছো ভাইয়া আমিও তো যাবো। তো এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আবার আমি বললাম যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে আমি কলেজে যাব না, শুনে তুমি বললো যে ভাইয়া আজকে আমিও যাব না। এই যে আমার না বোধক কথার সাথে তুমিও যে সম্মতি দিলা, আমি বললাম যে আজকে আমি কলেজে যাব না, সাথে সাথে তুমি বললা যে ভাই আমিও আজকে কলেজে যাব না, এইটাকে বলে নেগেটিভ এগ্রিমেন্ট। তো আমরা এখন বিস্তারিত শিখবো। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি দিয়ে করতে হয়? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে হয় সো, টু বা অলসো দিয়ে। সো, টু অথবা অলসো ব্যবহার করে করতে হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, আর নেগেটিভ এগ্রিমেন্ট হয় নেগেটিভ সেন্টেন্সের। তো এই এগ্রিমেন্ট খুবই খুবই সহজ একটা টপিক। দেখো, এই সো, টু, অলসো এগ্রিমেন্টের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট যেটাই করতে চাও, এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা ক্লজ দেয়া থাকবে। ফার্স্ট একটা ক্লজ দেয়া থাকবে, যেমন ধরো মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট, আমার ভাই একজন অ্যাথলেট, ক্রীড়াবিদ। তো এখন এখানে এগ্রিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট যে ক্লোজটা দেয়া থাকবে, এই ক্লোজে যে টেন্স, যে অক্সিলারি থাকবে, এর পরবর্তী যখন আমরা এটার এগ্রিমেন্ট করতে যাব, সেখানে ওই একই টেন্স, একই অক্সিলারি ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে যদি অ্যামিজার থাকে, এর পরের অংশ অ্যামিজারের একটা, এখানে যদি অজয়ের থাকে পরের অংশ অজয়ের একটা, এখানে যদি শ্যাল উইল থাকে পরের অংশ শ্যাল উইল একটা। এখানে যা থাকবে প্রথম ক্লোজটাতে, যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারি ব্যবহার করতে হবে। এখন একটা জিনিস বলি, এখানে মনে করো ইজ আছে, কিন্তু পরের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, পরের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তো প্লুরাল হইলে কিন্তু তখন সেটা ইজের জায়গায় জাস্ট আর হবে, কোনোদিন ওয়ার হবে না, আর। এখন মনে করো এখানে আর আছে,
তাহলে পরেরটাতে সিঙ্গুলার আছে, তো সেখানে ইজ হবে, তো ঘুরে ফিরে ওই এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্টের মধ্যেই থাকবে। পাস্ট টেন্স যদি অজয়ের হয় অজয়েরই থাকবে। আমি তোমাদেরকে উদাহরণ দিই, দেখো। তো মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট, আমার ভাই একজন ক্রীড়াবিদ, এবং আমিও, এন্ড তোমাকে এগ্রিমেন্ট করতে এন্ড আনতেই হবে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে গেলে তোমাকে এন্ড আনতেই হবে, এবং এর সাথে তোমাকে নিতে হবে সো টু অথবা অলসো, এখন তুমি যেটা নাও। তো এন্ড নিলা, এখন তুমি যদি সো দিয়ে করো তাহলে এন্ড এর পরে দিতে হবে সো, এন্ড এর পরে কি দিতে হবে, এন্ড এর পরে দিতে হবে সো। এবার অক্সিলারি ভার্ব ইজ আছে, তো আমি বলবো যে আমার ভাই একজন খেলোয়াড়, মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট, এবং আমিও একজন খেলোয়াড়, এন্ড সো এবার এম আই, আমিও একজন খেলোয়াড়। এখন দেখো এন্ড এগ্রিমেন্ট করতে তোমাকে এন্ড আনতেই হবে, এরপরে এগ্রিমেন্ট করতে কি লাগে, সো টু অথবা অলসো অ্যাফার্মেটিভ করতে। তো এন্ড এর পরে তুমি সো নিবা, সো এর পরে কি নিতে হয়, এরপরে অক্সিলারিটা তুমি আনলা। এখন অক্সিলারি কিন্তু ইজ আছে, মানে এই না যে এখানে হুবহু ইজ বসবে, এটা কিন্তু না। ইজ মানে এম ইজ আর এর একটা বসবে। এখন এখানে ব্রাদারের পরে ইজ হয়, কিন্তু আই এর ক্ষেত্রে তো আর ইজ হয় না, আয়ের ক্ষেত্রে কি হয় এম। এখন তুমি যদি এই ইজ দেখে হুবহু ইজ বসায় দাও তখন কিন্তু ভুল হবে, সো ইজ আই না, সো এম আই। তো অক্সিলারি বলতে টেন্সের অক্সিলারি, অর্থাৎ যে টেন্স থাকবে ওই একই টেন্সের অক্সিলারি ব্যবহৃত হবে। এখন আমি একটু ডিটেলসে বলি, তাহলে সো টু অলসো, এর মধ্যে মনে রাখবা সো বসবে সেন্টেন্সের শুরুতে, আর টু বা অলসো বসে সেন্টেন্সের শেষে। টু বা অলসো বসে কি সেন্টেন্সের শেষে। এখন এটা তুমি যদি সো দিয়ে না করে টু দিয়ে করতে চাও, তাহলে এন্ড আই নিলা, প্রথমে এন্ড নিবা, তারপর সাবজেক্ট নিলা আই, এরপরে অক্সিলারি নিলা এম, এরপরে আই এম টু অথবা আই এম অলসো, আই এম টু বা আই এম অলসো, বুঝতে পারছো। মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট, আমার ভাইয়া একজন অ্যাথলেট ক্রীড়াবিদ, এন্ড সো এম আই অথবা এন্ড আই এম টু। তো এন্ড এর পরে তুমি যদি টু অলসো দিয়ে করতে চাও, তো টু বা অলসো বসে সেন্টেন্সের শেষে। টু বা অলসো কোথায় বসে, টু বা অলসো বসে সেন্টেন্সের শেষে গিয়ে, শেষে। আর তুমি যদি সো দিয়ে করতে চাও, সো দিতে হবে এন্ড এর পরেই, সো দিয়ে সো বসে আগে, তো এন্ড সো এম আই। তো এন্ড সো দিলে সো এর পরে অক্সিলারি, লাস্টে গিয়ে সাবজেক্ট, এন্ড সো এম আই। প্রথমে এন্ড তো তোমাকে নিতে হবে, তুমি টু দিয়ে করো, অলসো দিয়ে করো, আর সো দিয়ে করো, এন্ড শুরুতে বসবে। এবার সো দিয়ে করলে সো বসে আগে, সো এরপরে অক্সিলারি এম আই। আর যদি টু বা অলসো করো তাহলে এন্ড সাবজেক্ট আই, এরপরে অক্সিলারি ভার্ব এম, এরপরে টু বা অলসো বসে শেষে। তুমি দুইটা নিয়মেই করতে পারো। তো মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট, আমার ভাই একজন খেলোয়াড় এবং আমিও, তো এন্ড সো এম আই বা এন্ড আই এম টু বা আই এম অলসো। পরেরটা, শি ইজ ভেরি গর্জিয়াস, সে খুবই গর্জিয়াস এবং তুমিও, সে খুবই গর্জিয়াস এবং তুমিও, শি ইজ ভেরি গর্জিয়াস এন্ড আমি টু বা অলসো দিয়ে করবো, টু বা অলসো বসে শেষে, তাহলে এন্ড ইউ আর টু বা এন্ড ইউ আর অলসো। এখন এটা যদি তুমি সো দিয়ে করো তাহলে এন্ড সো আর ইউ, এন্ড সো আগে বসবে, এন্ড সো এরপরে অক্সিলারি ভার্ব আর, এরপর সাবজেক্ট, এন্ড সো আর ইউ। তো তুমি দুভাবেই করতে পারবে। তো শি ইজ ভেরি গর্জিয়াস এন্ড ইউ আর টু বা ইউ আর অলসো, অথবা এন্ড সো আর ইউ। তো ইউ আর টু এটা হচ্ছে সহজ, টু বা অলসো দিয়ে সহজ, তো কোনো ঝামেলায় গেলাম না, ইউ আর টু বা ইউ আর অলসো। মাই ব্রাদার ইজ অ্যান অ্যাথলেট এন্ড আই এম টু, এটা সহজ, টু বা অলসো দিয়ে কিন্তু সহজ। সোতে তুমি যদি সো ব্যবহার করো তাহলে অক্সিলারি ভার্বটা আগে দিতে হয়, অর্থাৎ আই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দিতে হয়। কিন্তু তুমি যদি টু বা অলসো করো তাহলে এটা তোমার জন্য সহজ, এন্ড আই এম টু বা এন্ড আই এম অলসো। দে উইল ডেভেলপ দ্য সিস্টেম সুন, শীঘ্রই তারা সিস্টেমটা ডেভেলপ করবে। তো এখানে এন্ড সো উইল ইউ, এন্ড সো উইল ইউ, এখন এখানে উইল আছে, উইল, তো উইল যদি থাকে শ্যাল বা উইল, তো এখানেও সেই শ্যাল বা উইলই বসে যাবে। তো সো এর পরে এই সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর ক্ষেত্রে উইল বসে, কিন্তু এখানে আই এর ক্ষেত্রে শ্যাল বসে। শোনো, শ্যাল আর উইলের মধ্যে তোমাদেরকে একটা পার্থক্য বলি। শ্যাল আর উইলের ক্ষেত্রে উইল সার্বজনীন, উইল ইউনিভার্সাল, উইল সব কিছুর পরে বসতে পারে। শুধুমাত্র আই আর উই এই দুইটার ক্ষেত্রে তোমরা শ্যাল দিবা, পৃথিবীর সব জায়গায় তোমরা বাকি সমস্ত সাবজেক্টের পরে উইল দিবা। এখন প্রশ্ন করো যে ভাইয়া আমি যদি আই আর উই এর পরে শ্যাল না দিয়ে উইল দেই আমার কি ভুল হবে? না, আই আর উই ফার্স্ট পারসন, এদের পরে শ্যাল দিলে সেটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট। তবে আই উই এর পরে তুমি যদি উইল দাও সেটা ভুল না, উইল সার্বজনীন। ওকে, এরপর দেখো, তো দে উইল ডেভেলপ দ্য সিস্টেম এন্ড সো উইল ইউ, সো আগে, এরপর অক্সিলারি ভার্ব উইল, তারপর সাবজেক্ট। এখন এটা যদি আমি টু বা অলসো দিয়ে করি তাহলে এন্ড, দেখো এন্ড ইউ উইল টু,
এটা হচ্ছে সবচেয়ে সহজ, ইউ উইল টু অথবা ইউ উইল অলসো, ইজি। তো দে উইল ডেভেলপ দ্য সিস্টেম সুন এন্ড ইউ উইল টু বা ইউ উইল অলসো। এরপর দেখো, শি উইল লিভ দ্য কান্ট্রি, সে দেশ ছেড়ে চলে যাবে, আমিও চলে যাব। তো এন্ড আই শ্যাল টু বা আই শ্যাল অলসো, এন্ড আই শ্যাল টু বা আই শ্যাল অলসো। এগ্রিমেন্ট একবারে সহজ হবে, কিন্তু এখান থেকে দাবিতে প্রত্যেক বছর প্রশ্ন আসে। অথবা এন্ড, দেখো এটা যদি সো দিয়ে করি তাহলে এন্ড সো শ্যাল আই, এবং আমিও। শি উইল লিভ দ্য কান্ট্রি এন্ড আই শ্যাল টু বা আই শ্যাল অলসো, বা এন্ড সো শ্যাল আই, বোথ আর কারেক্ট। তো টু বা অলসো আমি বুঝাইতে পারছি আশা করি। টু বা অলসো বসে শেষে, আর সো বসে এন্ড এর পরেই, মানে শুরুতেই। সো যদি ব্যবহার করো তাহলে আগে আসবে অক্সিলারি, তারপরে যাবে লাস্টে যাবে সাবজেক্ট, এতটুকুই, আর কিছু না। তবে টু বা অলসো তোমাদের জন্য সহজ, যেমন এন্ড আই এম টু বা আই এম অলসো, শি ইজ ভেরি গর্জিয়াস, হ্যাঁ, এন্ড ইউ আর টু বা ইউ আর অলসো, দে উইল ডেভেলপ দ্য সিস্টেম এন্ড ইউ উইল টু অলসো বা ইউ উইল অলসো, শি উইল লিভ দ্য কান্ট্রি এন্ড আই শ্যাল টু বা আই শ্যাল অলসো। তো টু বা অলসো সহজ তোমাদের জন্য, সোটাও কঠিন না। এখন এইগুলো তো অক্সিলারি থাকলে কিভাবে ভাই, অ্যামিজার থাকলে অ্যামিজার, অজয় থাকলে অজয়, শ্যাল উইল থাকলে শ্যাল উইল। কিন্তু যদি অক্সিলারি না থাকে, যদি অক্সিলারি না থাকে তখন কি আনতে হয়? তখন ডু ডাজ ডিড আনতে হয়। অক্সিলারি যদি না থাকে নিয়ম সেইমই, নিয়ম সেইমই, শুধু এখানে তোমাকে কি আনতে হবে? এখানে আনতে হবে তোমাকে ডু অথবা ডাজ অথবা ডিড। দেখো, দে এনজয়েড দ্য ফেস্টিভ্যাল, তারা এবছর উৎসবটা এনজয় করেছে। এখন এনজয়েড, এখানে কোনো অক্সিলারি নাই, অ্যামিজার অজার কোনো কিছু নাই, কিন্তু এনজয়েড ভার্বের ভি টু, ভি টু আছে। তো ভি টু যদি থাকে তখন সেখানে কি হয়? ডু হয়, ডাজ হয়, নাকি ডিড হয়? ডিড হয়। তো দে এনজয়েড দ্য ফেস্টিভ্যাল এন্ড সো ডিড উই, এন্ড সো ডিড। এখন এখানে অক্সিলারি নাই যেহেতু, তাই টেন্স অনুসারে প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আনতে হবে ডাজ। যদি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা প্লুরাল হতে হয় তখন আসবে ডু। আর যদি পাস্ট টেন্সে হয় তখন আসবে ডিড। তো দে এনজয়েড দ্য ফেস্টিভ্যাল, তারা এবছর বা তারা ফেস্টিভ্যাল এনজয় করেছে। এন্ড সো ডিড উই, এবং আমরাও, অথবা এন্ড উই ডিড টু, উই ডিড টু অথবা এন্ড উই ডিড অলসো, উই ডিড টু বা এন্ড উই ডিড অলসো, উই ডিড টু অথবা উই ডিড অলসো, সহজ। দে এনজয়েড দ্য ফেস্টিভ্যাল এন্ড উই ডিড টু বা উই ডিড অলসো, অথবা দে এনজয়েড দ্য ফেস্টিভ্যাল এন্ড সো ডিড উই। এখানে ডিড কেন নিলাম আমরা? কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব দেয় নাই। আই ওয়ান্ট টু ভিজিট মুম্বাই, আমি মুম্বাই ভিজিট করতে চাই, ওয়ান্ট আছে, ভার্বের ভি ওয়ান, তার মানে প্রেজেন্ট টেন্স। বি অন রিপ্রেজেন্ট করে কাকে? বি অন রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট টেন্সকে। প্রেজেন্ট টেন্স যদি হয় সেখানে ডু অথবা ডাজ বসে, তাহলে সে, দেখো, আই ওয়ান্ট টু ভিজিট মুম্বাই, আমি মুম্বাই ভিজিট করতে চাই, এবং সেও চায়, সে সম্মতি প্রকাশ করছে, সেও চায়। তো এন্ড সি, এখন সি কি? সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। সি ডাজ টু, সি ডাজ টু। এখন এখানে মনে করো সি নাই, সাবজেক্ট আসলো মনে করো ইউ, তাহলে ইউ এবার কিন্তু ডাজ না, এন্ড ইউ ডু টু, ইউ ডু টু। এখন এখানে ইউ না, মনে করো এখানে আছে দে, দে, তো দে ডু টু, দে ডু টু। এখন এটা যদি সো দিয়ে করো তাহলে এন্ড সো ডু ইউ, অথবা সো যদি সি দিয়ে করো তাহলে সো ডাজ সি। বোঝা গেছে? সহজ টপিক। সো দিলে অক্সিলারি ভার্বটা আগে বসবে, তারপরে সাবজেক্ট। আর যদি অন্য কিছু দিয়ে করো, যেমন এন্ড সি ডাজ টু, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ হবে, এই আর কি। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এবার নেগেটিভ এগ্রিমেন্ট ভাই কিভাবে করতে হয়? এটাও সহজ। নেগেটিভ এগ্রিমেন্ট আরো সহজ, এই একই নিয়ম, কোনো পার্থক্য নাই। নেগেটিভ এগ্রিমেন্ট করতে গেলে তোমাকে দুইটা শব্দ ব্যবহার করতে হয়, আর অ্যাফার্মেটিভ করতে গেলে তিনটা। নেগেটিভে কি কি ইউজ করতে হয়? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ ইউজ করতে হয় সো টু অলসো। অ্যাফার্মেটিভে আমরা কি ইউজ করি? সো টু বা অলসো। আর এই নেগেটিভ এগ্রিমেন্টে আমরা ব্যবহার করি ইদার আর নিদার। কি ব্যবহার করি আমরা? ইদার এবং নিদার, এই দুটো শব্দ আমরা ব্যবহার করি। এখন এই দুটো শব্দ তোমাকে একটু আগে ভালোভাবে বুঝতে হবে। কি ইদার আর নিদার, এর মধ্যে কোনটা অ্যাফার্মেটিভ আর কোনটা নেগেটিভ বলো তো? তোমরা সবাই বলবো যে স্যার ইদারটা অ্যাফার্মেটিভ আর নিদারটা নেগেটিভ। এক্স্যাক্টলি। তো ইদার অ্যাফার্মেটিভ শব্দ, নিদার নেগেটিভ শব্দ। এখন আমরা করতেছি কি? নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট করতে ইদার নিদার লাগে। তো নিদার নিজে নেগেটিভ শব্দ, তাই নিদারের ক্ষেত্রে কখনো নট আসবে না, ডু নট, ডাজ নট, ডিড নট, এইগুলো আসবে না। কিন্তু ইদার অ্যাফার্মেটিভ শব্দ, ইদার দিয়ে যখন তুমি নেগেটিভ এগ্রিমেন্ট করতে যাবা তখন অবশ্যই তোমাকে নট নিতে হবে।
অর্থাৎ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তো শিখেছো, নেগেটিভ এগ্রিমেন্ট শিখতে গেলে তোমাকে নেগেটিভ এগ্রিমেন্ট করার ক্ষেত্রে ইদার বা নিদার দুটো শব্দের একটা ব্যবহার করতে হবে। এখন নিদার তো নিজেই নেগেটিভ, তাই নিদার ব্যবহার করলে সেখানে তোমাকে ওই ক্লজে আর নট দিতে হবে না। কিন্তু ইদার দিয়ে যদি তুমি নেগেটিভ এগ্রিমেন্ট করতে যাও, ইদার তো অ্যাফার্মেটিভ শব্দ, তাই ইদারের ক্ষেত্রে তোমাকে নট ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে ডিরেক্ট কোয়েশ্চেন দেখাই। I didn't know the answer and he didn't neither. I didn't know the answer, আমি অ্যান্সারটা জানতাম না এবং সেও জানতো না। and he didn't neither, এখন এই সেন্টেন্সটা ভুল, ইনকারেক্ট। কেন ইনকারেক্ট বলতে পারো? কারণ এখানে নিদার আছে, নিদার থাকা সত্ত্বেও এখানে আবার ডিডেন্টও আছে, তাহলে নিদারও নেগেটিভ ডিডেন্টও নেগেটিভ, এক সেন্টেন্সে ডাবল নেগেটিভ হয়ে গেল। তখন এটা কি হয়ে গেল? এটা ডাবল নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ ডিডেন্ট নিদার। নিদার তো নিজেই নেগেটিভ, সেখানে তো আবার ডিডেন্ট লাগে না। তো সঠিক কোনটা? সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা নেগেটিভ এগ্রিমেন্টে আই ডিডেন্ট নো দ্য অ্যান্সার, আমি বললাম যে আমি উত্তরটা জানি না, অ্যান্ড নেইদার ডিড হি, এবং সেও জানে না। তো তুমি যখন নিদার দিবা, নিদার বসে আগে এবং নিদারের পরে গিয়ে অক্সিলারি ভার্ব বসে, তারপর বসে সাবজেক্ট, সো এর মতো, সো এর মতো আগে অক্সিলারি তারপরে সাবজেক্ট। অ্যান্ড নিদার ডিড হি, ডিড আছে পাস্ট টেন্সের ঘটনা, তো এখানে ডিডি বসে, অ্যান্ড নিদার ডিড হি। আর তুমি যদি আইদার করতে চাও, আইদার বসে সেন্টেন্সের শেষে, তবে আইদারের আগে অবশ্যই তোমাকে নেগেটিভ শব্দ নিতে হবে। যেমন আই ডোন্ট নো দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটা জানি না, অ্যান্ড হি ডিডেন্ট ইদার, এবং সেও জানে না। হি ডিডেন্ট ইদার, এখন এটা নেগেটিভ এগ্রিমেন্ট। কারণ নেগেটিভ কেন হবে? কারণ এখানে আই ডিডেন্ট নো দ্য অ্যান্সার, প্রথম ক্লোজটাই নেগেটিভ। প্রথম ক্লোজ নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মধ্যে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুটো এগ্রিমেন্টের মধ্যে নেগেটিভটা করতে হয় আমাদের, কারণ আমার ক্লোজটাই নেগেটিভ। তো নেগেটিভ করতে কিভাবে? নিদার আর ইদার দিয়ে, নিদার বসে শুরুতে, ইদার বসে শেষে। এই ইদার হচ্ছে ট্রু আর অলসের মতো, আর নিদার হচ্ছে সো এর মতো। বাকি নেম নিয়ম সবকিছু সেম। সো যেরকম আগে বসতো তারপরে বসতো অক্সিলারি, লাস্টে গিয়ে সাবজেক্ট, তো নিদারও সেম, নিদার ডিড হি। আর ইদার যদি তুমি দাও তাহলে আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি, অক্সিলারির সাথে অবশ্যই তোমাকে নট নিতে হবে, কারণ ইদার অ্যাফার্মেটিভ শব্দ, কিন্তু আমরা করতেছি নেগেটিভ এগ্রিমেন্ট, তাই এটাকে নেগেটিভ বানাইতে হবে ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করে। তাই ডিডন্ট নো দ্য অ্যান্সার, এখানে সে বলতেছে আমি উত্তরটা জানতাম না, এন্ড হি ডিডন্ট ইদার, এবং সেও জানতো না। এখানে ডিড থাকার কারণে এখানেও ডিড, কিন্তু এখানে ইদার দিয়ে করা হয়েছে, তাই ডিডের সাথে একটা নট, হি ডিডন্ট ইদার। এরপর দেখো, সারা ওয়ান্ট টু গো টু দ্য পার্টি, সারা পার্টিতে যাবে না, এন্ড ইদার উইল হি, এবং সেও, এবং সেও, তো সেও কি? এটা তো হলো না, তাই না? এখন এই পাশেরটা কি আছে? সারা ওয়ান্ট টু গো টু দ্য পার্টি, সারা ওয়ান্ট টু গো টু দ্য পার্টি, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ক্লজের ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ এগ্রিমেন্ট করতে হয়। এখন ইদার ব্যবহার করলে ইদার বসে শেষে, নিদার বসে আগে। এইখানে যদি আমরা দিতাম যে নিদার, জাস্ট এই ইদারটাকে আমরা যদি একটা এন দিই, নিদার বানাই দিই, তাহলে এবার সঠিক উত্তর হবে নিদার উইল হি, নিদার উইল হি। কিন্তু এখানে নিদার নাই, আছে ইদার, তো এটা কি? এটা ভুল, কারণ ইদার বসে সেন্টেন্সের শেষে, রাইট? তো দেখো, সারা ওন্ট গো টু দ্য পার্টি, সারা পার্টিতে যাবে না, এন্ড নিদার উইল হি, এইবার ঠিক আছে, নিদার উইল হি, এবং সেও যাবে না। এন্ড আছে, নিদার আছে, তারপরে অক্সিলারি ভার্ব। এখন ওন্ট মানে বুঝো তো তোমরা, উইল নট। এই ওন্ট যেটা, ওন্ট, ওন্ট হচ্ছে সংক্ষিপ্ত ভার্সন। ওন্টের মানে এটার এলাবোরেশনটা হচ্ছে উইল নট, উইল নট সংক্ষেপে ওন্ট বলে, ঠিক আছে? তো সারা ওন্ট গো টু দ্য পার্টি এন্ড নিদার উইল হি, অর অথবা তুমি যদি ইদার দিয়ে করো, তো সারা ওন্ট গো টু দ্য পার্টি এন্ড হি ওন্ট ইদার, এবং সেও যাবে না। ইদার যদি তুমি দাও তাহলে এর আগে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, এবং ইদারের ক্ষেত্রে অবশ্যই নট দিতে হবে। অক্সিলারির সাথে ইদার থাকলে অবশ্যই নট দিতে হবে, হি ওন্ট ইদার। তো এইটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। এটা কি? এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, একদম সহজ টপিক, আশা করি কঠিন কিছু না। তো নিদার যদি ইউজ করো, নিদার আগে ইউজ করতে হয়, নিদারের ক্ষেত্রে নেগেটিভ হয় না, কারণ নিদার আগে নিজেই নেগেটিভ। আর ইদার ইউজ করলে ইদার বসে শেষে, তার আগে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্বের সাথে অবশ্যই নট দিতে হবে, আর কিছু না। বিগত বছরের বোর্ড কোশ্চেন সহ এগুলা করতে গেলে ক্লাস আরো লেন্থি হবে, এগুলো আমাদের পেইড ব্যাচে তোমরা আরো প্র্যাকটিসেস পেয়ে যাবা। বাই দ্য ওয়ে, যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা কেমন লাগলো জানাবা। আর আমাদের অ্যাডমিশন ইংলিশ প্রিমিয়াম কোর্স শুরু হতে যাচ্ছে কিন্তু 1 অক্টোবর থেকে।
এই যে কোর্স প্ল্যান তোমার এটা কমপ্লিট করা মানে তোমার অ্যাডমিশন ইংলিশ রিটেন মেমোরাইজিং পার্ট সবকিছু 100% কমপ্লিট, একবারে এ টু জেড। এটা হচ্ছে রিটেনের কোর্স প্ল্যান। তো অ্যাডমিশন ডিইউ প্লাস রিটেন এইগুলো হচ্ছে গ্রামারের টপিক। দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টেন্স ভয়েস চেঞ্জ রাইট ফর্ম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেন্টেন্স কারেকশন ক্লজ ন্যারেশন মোডাল অক্সিলারিজ কন্ডিশনাল থেকে এভরি ইয়ার কোশ্চেন আসে পজিটিভ ভার্ব অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আর্টিকেল ট্রান্সফরমেশন ইনফরমেশন ইনভার্সন লিটারি ডিভাইসেস মিসেলেনিয়াস এভরি টপিক। তারপরে মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্টের পরে আমাদের রিটেন পার্ট, রিটেনে ট্রান্সলেশন আসে, রিটেনে সেন্টেন্স মেকিং আসে, রিটেনে ক্লোজ টেস্ট আসে, রিটেনে এক্সপ্লেন উইথ রেফারেন্স টু কনটেক্সট কবিতা আসে, প্যারাগ্রাফ আসে, এক্সপ্লেনিং কনসেপ্ট আসে। তো এই সমস্ত কিছু এমসিকিউ এবং রিটেন তুমি এই ইউনিট বি ইউনিট সি ইউনিট অথবা তুমি মেডিকেল তুমি গুচ্ছ যেখানেই তোমার প্রিপারেশন হোক একদম বেস্ট ওয়েতে তোমার ইংলিশের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এটা 2.5 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, সপ্তাহে 4 দিন ক্লাস, 1550 টাকা কোর্স ফি, কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র 990 টাকা, এরপরে আবার এটা বেড়ে যাবে। তো যারা এখনো ভর্তি হও নাই 990 টাকা কোর্স ফি আনলে আজই ভর্তি হতে পারো। একদম তোমার টেক্সট বুক থেকে শুরু করে অ্যাডমিশন ইংলিশ প্রস্তুতিতে যা যা লাগে সবকিছু পড়ানো হবে এই কোর্সে। প্রত্যেকটা টপিক টেক্সট বুক গ্রামার রিটেন মেমোরাইজিং পার্ট প্যারাগ্রাফ এভরি টপিক, এক কথায় বেস্ট প্রস্তুতি বাংলাদেশের অল ইউনিভার্সিটির জন্য। তুমি যেখানেই পরীক্ষা দাও এই সিলেবাস কমপ্লিট করা মানে এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না, নাথিং। বুঝতে পেরেছো? কোর্স প্ল্যানটা তোমরা কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। 990 টাকায় ভর্তি চলতেছে। এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিয়ে আজই ভর্তি হতে পারো। ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।